আপনারা কথা বন্ধ করলে আমি কথা শুরু করতে পারি। মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদেরকে আদাব, নমস্কার। আমাকে আপনারা সবাই চেনেন না? জোরে বলতে হবে তো একটু। এই ছোট ছেলে মেয়েরা যারা আছে 18-এর উপরে, এরা একটু হয়তো কম চিনতে পারে, কারণ এই সময়টাতে আমি খুব কম যাতায়াত করেছি এলাকায়। কারণটা ছিল যে তখন আমি যে দায়িত্বে ছিলাম, বিএনপির মহাসচিবের দায়িত্বে, সেজন্য গোটা বাংলাদেশে আমাকে চলাচল করতে হতো, ঢাকাতে বেশিরভাগ থাকতে হতো। আর সেই সময়কার সরকারের রোষানলে থাকার কারণে আমাকে জেলেও থাকতে হতো অনেকবার। তো যাই হোক, আমরা অনেক আন্দোলন ত্যাগ দীক্ষার পরে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে বের হয়ে আসছি, তাই না? এখন একটা নতুন সুযোগ দেখা দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই। দেশটাকে ভালোভাবে একটা সুশাসনের দেশ, একটা ন্যায় বিচারের দেশ, ইনসাফের দেশ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের এই জনগণের আশার আকাঙ্ক্ষার কারণে আগামী এই মাসের 12 তারিখে ভোট হবে, নির্বাচন হবে, তাই না? আপনারা একটু কথা বললে আমার পক্ষে কথা বলতে সুবিধা হয়, তাই কিনা বলেন দেখি। আপনারা যদি রেসপন্ড না করেন তাহলে মনে হবে যে আমি বোধহয় কথাটা বোঝাতে পারতেছি না আপনাদেরকে, বুঝছেন? এটা সুযোগটা একটা আসছে নাকি? সুযোগটা নিবা হবে নাকি? না নিলে তো চলে যাবে, আমরা ঠিক মতো কাম করেও পারি না, অনেকেই আমাদের উন্নয়ন হবে না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ হবে না, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তো সেই কারণে এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা এই নির্বাচনে একটা, আপনি দেখেছেন যে সবাই জানেন যে এমনিতে নির্বাচনে আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার নৌকা আর ধানের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই। আপনারা সবাই জানেন আন্দোলনের কারণে নৌকার যিনি প্রধান নেতৃত্বের দেশ চলে গেছেন এবং সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। আমরা মনে করি এখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছি, আমরা নিজেদের মধ্যে একটা নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করতে চাই, তাই না? এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা 1971 সালে আমরা কিন্তু একটা যুদ্ধ করছিলাম। ফর্ম আছে তোমার? ঠিক আছে, ফর্ম আছে নাকি? 1971 সালে আমরা যুদ্ধ করছিলাম। এই যুদ্ধে আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছি। আপনাদের এই এলাকা এবং সমগ্র বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ভারতে চলে গেছিল, প্রায় 1 কোটির উপরে। আর সেই সময় পাক হানাদার বাহিনী, সেনাবাহিনীর সঙ্গে যোগ সাজস করছিল একটা রাজনৈতিক দল, জানা আছে আপনাদের? সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। এটাকে আপনারা জানেন? বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? বলছেন ভয় পাবেন না, এই দেশটা আমাদের সকলের। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একজোট হয়ে এই দেশটা তৈরি করি। এখানে হিন্দু ভাইদের যে অধিকার, মুসলমান ভাইদের সমান অধিকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, উনাকে যখন আমাদের হিন্দু ভাইরা গিয়ে বলতো আমরা সংখ্যালঘু, উনি বলতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নাই, কারণ এটা প্রত্যেকের পৈতৃক ভূমি,
ভূমিপুত্র বলা হয় যাদেরকে। এইখানে আমাদের জন্ম, এখানে আমরা বড় হয়েছি, আপনাদের সমান অধিকার আছে, ঠিক কিনা? জোরে ঠিক বলতে হবে, নাহলে মনটা কইবে যে জোরে বোধহয় বুঝার পারেননি। বুঝতে পারছেন আপনারা? আমার বয়স হয়েছে অনেক, অভিজ্ঞতা অনেক, আমি অনেক বিভিন্ন জায়গায় কাজ করেছি, শিক্ষকতা করেছি 18 বছর। এই যে আমাদের জব্বার আছে, এই নম্র, সব আমার ছাত্র, যতজন দেখবে বেশিরভাগ, অনেক শিক্ষক আছে, হেডমাস্টার আছে, টিচার আছে, সব আমার ছাত্র, সব ছাত্র। 18 বছর তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক শুধু না, তারা আমাকে ভালো করে চেনে জানে, তাই না? তারপরে মিনিস্ট্রিতে কাজ করছি, মন্ত্রণালয়ে কাজ করছি, ইউনেস্কো ন্যাশনাল কমিশনে বিদেশি প্রতিষ্ঠানে কাজ করছি, আবার রাজনীতি করতেছি আপনার সরাসরি। আমি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, তাই না? একদম লোকাল গভর্নমেন্ট, তৃণমূল পর্যায়ে, ঠিক না? বাসটা ভাই মনে করেন নাকি ঠিক হয়ে যাবে? আপনারা সবাই একটু ঠান্ডা থাকেন, দেখাতে দেখতে পাবেন। এখন এই চেয়ারম্যান থাকা অবস্থায় কিন্তু আমি আপনাদের সবাইকে সাধারণ মানুষের যে কষ্ট, দুঃখ, দুর্দশা সেটাও দেখছি। আবার এমপি ইলেকশন করছি 91 সাল থেকে, এখানে অনেক মিটিং করছি আমি, তাই না? 91 সাল থেকে প্রায় 35 বছর তো আমি আপনাদের সঙ্গে আছি। প্রত্যেকটা ইলেকশন করছি যেগুলো আমার দল করছে, 91 করছি, 96 করছি, আপনার 2008 সালে করছি, আবার আপনার 2014-তে করি নাই, দল করে নাই, আমরা নির্বাচন করি নাই। তারপরে 18-তে নির্বাচন করছি, তাই না? 24-এ জেলে ছিলাম, পার্টি করে নাই, আমিও করি নাই, তাই না? এখন এই নির্বাচন করতে করতে আপনাদের সঙ্গে তো আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, হয়েছে কিনা বলেন? নতুন করে চিনা হবে কি মন? চিনা তো আছেই, ঠিক না? এখন আমি আপনাদের সামনে কিন্তু আজকে প্রার্থী হয়ে আসছি, আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আবার ওইটা আমার কাজ, আমি আপনাদের সামনে আসব। আপনাদের কে যদি অতীতে আপনারা মনে করে থাকেন যে আমাকে ভোট দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনাদের উপকার হবে, তাহলে আপনারা আবার আমাকে ধানের শীষে ভোট দিবেন। এখন একটু কথা বলতে চাই ভাই। কথাটা হচ্ছে, যে কথা বলছিলাম, যে দলটা আছে এখন বিএনপি, আর প্রতিযোগিতা করতেছে কে? দাঁড়িপাল্লা, ধানের শীষের সঙ্গে, না? দাঁড়িপাল্লাকে আপনারা কি দেখছেন? খুব বেশি জামাত ইসলামকে দেখছেন? আমার তো দেখিয়েছেন। আমরা এই 2001 সালে আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি হয়েছিলাম, প্রতিমন্ত্রী হয়েছিলাম, তাই না? কৃষি প্রতিমন্ত্রী। তখন আমি আপনার এই ডিপ টিউবওয়েল গুলো চালু করছিলাম, বরেন্দ্র টিউবওয়েল চালু হয়েছিল না? এরা যে ভুট্টা চাষ করেছেন, আগে আমাদের দেশে কেউ ভুট্টা চাষ করতো না, ও তো মাকাই কি চাষ করবো, ওটা তো গরু খায়, ঠিক না? কিন্তু এখন সবচেয়ে বেশি ভুট্টা চাষ করে না। কেন? ওইটা পয়সা দেয়, ভুট্টা বিক্রি করলে আপনারা পয়সা পান, তাই না? এটাও কিন্তু আমরা ওই 2001 সালে আমরা এখানে নিয়ে আসছিলাম। আমাদের এই পাশে মুরগির খামার আছে, হ্যাঁ, কাজী ফার্ম আছে না? ওখানে আমাদের বহু ছেলে পড়ে চাকরি করে। ওই কোনটা গেল? কাদের কোনটা গেল? কাদের আছে, ও একা না, অনেকে মুরগির ফার্মে কাজ করে। ঠিক এমনি এরকম 21টা ফার্ম আছে, এদেরকেও কিন্তু আমরাই ঠাকুরগাঁতে নিয়ে আসছিলাম। আমরা কাজ করার চেষ্টা করেছি। আপনাদের এই রুইয়া রোড, আপনাদের এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ঢোলরহাটের স্কুল, ওই হেডমাস্টার সাহেব আছে না, রিটায়ার করে গেছে বোধহয়, রিটায়ার করছে না? সব আমি সকলকে চিন্তা, সবাই আমার ছাত্র ছিল। আমরা কাজ করেছি অতীতে। এখন আমি মহাসচিবের দায়িত্বে আছি, না? বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা এখন? বিএনপি। বিএনপির সেক্রেটারি জেনারেল আমি, ঠিক না?
আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চলে গেছেন, আল্লাহ তাকে বেঁচে করুন। তারপরে এখন আমার নেতা আসছেন কে? তারেক রহমান, তাই না? তারেক রহমানের পরেই কিন্তু আমার জায়গাটা পার্টিতে। তো দল যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করতে পারে, তাহলে নিশ্চয়ই আমারও একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে, হবে নাকি? হবে তো নাকি? আল্লাহ যদি চান ইনশাআল্লাহ তাহলে হবে, তাই না? উপরালা যদি চান, তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে এখানে যদি কাজ করতে হয়, এলাকার যদি উন্নয়ন করতে হয়, ছেলে মেয়েদের যদি চাকরি বাকরির সুবিধা করতে হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হয়, তাহলে আমার কথাটা আপনাদেরকে চিন্তা করতে হবে, তাই না? এই চিন্তাটা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যেভাবে চিন্তা করে আমাকে ভোট দেওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, খালি হাতে আসা যায়, কোনোটা যাওয়া যায় না। একটা বেটির বাড়ি গেলেও তো আমরা মিষ্টিতে যাওয়া হয়, ঠিক না? তো আমি তো আসছি আপনাদের কাছে ভোট চাইতে, খালি হাতে আসি না। আমি কতগুলো প্রস্তাব নিয়ে আসছি আপনাদের সামনে যে আমরা কি কি কাজ করব। আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন, আমরা কি কি কাজ করব। আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন, কার্ড আছে, ফ্যামিলি কার্ড, আমরা যে আমার মা বোনদেরকে তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক সাহেব বলছেন যে আমরা একটা করে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডে তার ছবি ও নাম থাকবে। এই কার্ডটা দিয়ে তিনি ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে আছে, এইটা ফ্যামিলি কার্ড দেখেন, চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। আর নিজের অসুখ হলে বা বাচ্চার অসুখ হলে এই কার্ড দিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। আর স্কুলে ভর্তির ব্যাপারে তিনি অগ্রাধিকার পাবেন। এইভাবে মাকে শক্তিশালী করা। দ্বিতীয় হচ্ছে কৃষক কার্ড। এইবার বেশ সার নিয়ে অনেক ঝামেলা পড়ছে আমার কৃষক ভাইরা, ঠিক না? এগুলো যেন না হয় সেই জন্য কৃষক ভাইদেরকে একটা কার্ড দেওয়া হবে। এই কার্ডটা হচ্ছে আপনার ছবি থাকবে, নাম থাকবে। এটা নিয়ে তিনি ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে সার, বীজ আর পানি পাবেন। তাহলে খুব উপকার হবে না? একদিকে যদি আমরা বরেন্দ্রের পানিটা পাই, ভালো বীজ পাই, সারটা ঠিক মতো পাই, তাহলে আমি কৃষিকাজে উন্নত করতে পারবো। এই ক্ষেত্রে আবার তারেক সাহেব বলছেন, ভাইয়া প্লিজ, আমি মাস্টার মানুষ ছিলাম তো, ক্লাসের মধ্যে কথা বললে, ছাত্ররা কথা বললে তখন আমরা অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায়, তাই না? তো উনি বলছেন যে 10,000 টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছে, লোন, এগ্রিকালচার লোন নেন আপনারা, কৃষি ঋণ নেন তো বিভিন্ন ফসলের সময়, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করে, মাফ করে দেবে। আমাদের মা বোনেরা সংসারটাকে ভালোভাবে চালাবার জন্য কিস্তিতে ঋণ নেয় এনজিওর কাছ থেকে, নেন না? এই আশা, ব্রাক, ইএসডিও এদের কাছ থেকে আমরা লোন নেন না? কিস্তিতে শোধ করতে হয়। কিস্তি ফেল করলে এনজিও ভাইটা আসে হাজির বাড়ি, কিস্তি দিবে, ঠিক না? আর যদি না দিতে পারে তাহলে মুরগিটা, ছাগলটা চলে যাবে। কি ভুল বলছি? মায়েরা বলেন তো। তাহলে এখন আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে এটা আমি আর হইতে দিব না। 10,000 টাকা পর্যন্ত যাদের ঋণ থাকবে তাদের কিস্তির দায়িত্ব সরকার নেবে। আমার মা বোনেরা মাপ। আরেকটা কথা যেটা আমাদের সকলকে আপনার খুশি করেছে, যে আমাদের ছেলেরা বিএ পাস করে, এমএ পাস করে, অনেকে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কিন্তু চাকরি খুঁজে পায় না, তাই না? তো উনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে উনি 1 কোটি মানুষকে চাকরি দিবেন। 1 কোটি মানুষের চাকরি ব্যবস্থা
বন্ধু আরেকটা কথা বলছে, এতে আমাদের ইমাম সাহেবরা এবং আমাদের মন্দিরের পুরোহিতরা খুশি হতে পারবেন। তিনি বলেছেন যে আমাদের ইমাম সাহেবরা মসজিদের খাদেম মুয়াজ্জিব তারা বেতন পায় না, সবাই মিলে কিছু টাকা পয়সা তুলে দেয়, কোন রকম চলতে হয়। তিনি বলছেন সরকারিভাবে তাদের বেতনের ব্যবস্থা করা হবে, আর মন্দিরের পুরোহিতদেরকে তাদেরকে তিনি সরকারিভাবে ভাতা প্রদান করবেন। এই তো গেল ভাই, আমি যেটা আপনাদের কাছে নিয়ে আসছিলাম সেটা আপনাদেরকে জানালাম। আমার কিছু কথা আছে। এই যে দল বাছাই করার ব্যাপারে, এই দলটা, এই জামাতে ইসলাম দলটা 1971 সালে আমার যুদ্ধে বাধা দিয়েছে, সহায়তা করা তো জুড়ে থাকে। আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে, তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে। বলতে একটা সত্য কথা, আমি নিজে মুক্তিযোদ্ধা, একজন অনেকে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত। এই এলাকায় অনেকে প্রাণ চলে গেছে, আপনাদের এই এলাকায় অনেকে ইন্ডিয়া চলে যেতে হয়েছিল না, ভারত গেছিলেন তো অনেকেই, সব বাড়িঘর ছেড়ে সব চলে গেছিল, আমরাই বলছিলাম। তখন ওইখানে আমরা 9 মাস যুদ্ধ করছি, কষ্ট করছি। সেই দলটা যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করে নাই, সাহায্য করে নাই, উল্টো পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করতে, তাদের কাছে কি আমার এই দেশকে আমি নিরাপদ মনে করতে পারি? নিরাপদ মনে করতে পারি? তাহলে কি তারা আমাদের কাছে ভোট আশা করতে পারে? বন্ধুগণ, এরা আবার হুমকি দিচ্ছে, আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষে লোকের কাছে যাবা না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে। এগুলো বললে আপনারা অনেকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সরকার খুব পরিষ্কার করে বলে দিয়েছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনের ব্যবস্থা নেওয়া হবে, সোজা হিসাব, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই বন্ধুরা, ভাইয়েরা, মা ও বোনেরা, এই 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল মানুষের পক্ষ থেকে, ঠাকুরগাঁর মানুষের পক্ষ থেকে, এই যে বাদাম ভাই আরেকটু পরে আসলে ভালো হবে, ঠিক আছে? এখন বলবো যে আপনি কি করবেন। আমরা ঠাকুরগাঁতে ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, আমাদের এয়ারপোর্টটাকে চালু করা, আর কলকারখানা তৈরি করা, যাতে করে আমাদের ভাই বোনদের চাকরি হতে পারে, একটা ইপিজেড তৈরি করা আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁও অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করব। কি সবাই রাজি আছেন একসাথে কাজ করতে? তাহলে একটু হাত তুলে দেখার আমাকে। ওই পিছন দিকে আমার মায়েরা হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে জনগণের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয়যুক্ত করেছি। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমির খাজনা বিএনপি মাফ করে দিচ্ছিল। আপনার মসজিদ এবং মন্দির ভিত্তিক পাঠশালা, প্রাইমারি স্কুল চালু করছিল কিন্তু বিএনপি, ভুলে গেছেন নাকি সব? এবং এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, সেটা আমরা ব্যবস্থা করেছি। রাস্তাঘাট করার জন্য এখনই আমরা কাজ শুরু করেছি, আমরা টাকা নিয়ে এসছি, সেই টাকা দিয়ে রাস্তাঘাট করেছিল আমাদের। সুতরাং আমি আপনাদের কাছে প্রধান যে বিষয়গুলো জানতে চাই, যে আমরা কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু উন্নয়ন করতে চাই, মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে চাই, একটা সমাজ ভিত্তিক দিতে চাই। আমাকে
এখানে উপজেলা ঘোষণা করতে হবে তাকে, টোলরহাটকে, রুইয়াকে, সেটা বললে হবে। আমরা নিশ্চয়ই রুইয়াকে উপজেলা ঘোষণা করব। আর হরি মন্দির, শিববাড়ি কাটারে হরি মন্দিরকে ইতিমধ্যে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন কোথায় ওগুলো শেষ হয়নি এখনো? সব মামলা মোকদ্দমা যেগুলো আছে আমরা সেগুলো দেখবো, এবং সেগুলো যেগুলো অন্যায় মামলা সেগুলো আমরা। এখন আমি একটা কথা বলবো, আজকে সকালে পত্রিকা বাইরেছে, আজকে মহিলারা মিছিল করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্য কি মিথ্যা, এটা নাকি টেলিফোনে হ্যাক করা হয়েছে বলতেছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু এটা জানি না। আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি আই ডোন্ট নো, বাজে কথা বলেছেন। যদি এটা হয়ে থাকে, উনি যদি করে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি। এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি, তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন তার? হ্যাঁ, সরকারের উঠে ওই টাকা সরকারের, কোন সরকারে বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি ছেলেদের চেয়ে, জানেন আপনারা? মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মেয়েদেরকে তার সমান, তার যে প্রাপ্য অধিকার, সেই অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলো ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝাতে হয় যে দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি বেশ চলতে হবে।